এক লুটপাটকারী গেছে আর এক লুটপাটকারী আসলো, 90 লুটপাটকারী সে ইউনূস সরকার, তারা তো দেশকে আমেরিকার কাছে একবারে বিক্রি করে দিয়ে গেছে। ক্ষমতায় নির্বাচনের 3 দিন আগে যে চুক্তি করছে, আমরা রাজপথে এটার বিরুদ্ধে প্রোগ্রাম করছি এই চুক্তি বাতিল করার জন্য। চৈতালি ম্যাডাম যে কথা বলেছে এগুলো হইলে শিশুর বাচ্চাদের কাছে বললে ভালো হবে। উনি তো কেবল লয়ার। হ্যাঁ, ওই আমি আজকে হাসতেছি কারণ উনি গোবিন্দ প্রামাণিক আর উনি একই সুরে কথা বলে। আমি তার সম্পর্কে বলেছি এবং ওনার সম্পর্কে বলেছি, কিন্তু গোবিন্দ প্রামাণিক সে বলেছে যে আমি চৈতালির পক্ষে দাঁড়িয়েছি, কারণ উনি শুয়ে পড়ুক তাতে সমস্যা নাই। গোবিন্দ সে তো একই লোক, একই কথা বলে, একই আন্দোলন করে, একই সুরে কথা বলে। ভারতে যে মুসলমানরা আছে কি কষ্টে আছে, কি নির্যাতন, কোনো শব্দ করা যাবে না, কোনো স্বাধীনতা নাই, ইচ্ছা মতো তারা মারবে ধরবে, মুসলমান মেয়েদের রীতিমতো বিয়ে করতেছে, এইটা করতেছে। আবার উনি না কে যেন বলেছিল যে ওনারা ধর্ষিত হয় বিএনপির সময়, আর ওই সময় হয় না। আমি একটু আগে সার্চ দিছি, আমি ওনাকে বলবো আপনি একটু গুগলে সার্চ দিয়ে দেখেন আওয়ামী আমলে আওয়ামী লীগ কর্তৃক হিন্দুদের ধর্ষণ আপনি শত শত পাবেন। বরঞ্চ হিন্দুদেরকে গণিমাতের মাল মনে করে এই আপনার আওয়ামী লীগ, বরঞ্চ এইটাই হয়। হিন্দুদের কাছে কোনো মুসলমান যে প্রকৃত মুসলমান, যে ইমানদার, যে নামাজি, যে ভদ্র, সে এই অপকর্ম করতে কোনো হিন্দু মেয়ের সাথে যাবে না। বরঞ্চ বাংলাদেশে আমি দেখতেছি অনেক হিন্দু ছেলেরা অপকৌশলে মুসলমান মেয়েদের বিয়ে করে, আমার বাড়ি মোড়লগঞ্জ, সেখানে অনেক মেয়েদের হিন্দুরা নিয়ে ভারতে বিক্রি করে দিয়েছে। এগুলো তো উনি অ্যাডভোকেট মানুষ। মনির ভাই, আপনার কথা আমরা বুঝতে পেরেছি এবং আপনার কথার উত্তর আমরা পেয়েছি। আমরা আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো যে এই যে পদ্মা সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নিয়ে গেছে এবং মেট্রো রেলের পিলারের নিচ থেকে মাটি কেটে নিয়ে গেছে, এই নিয়ে যে আলোচনা, মানে এই নিয়ে যে নিউজ হচ্ছে বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে, এটা কারা বা কে বা কাহারা করতেছে? আপনারা এই নিয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, নাকি আপনারা মনে করছেন যে এটা আসলে আওয়ামী লীগের উন্নয়ন, এটা না থাকলে ভালো, পরে আমরা আবার একটা করে নিব, এমন কোন ইয়ে আছে কিনা? আমরা তো এই মুহূর্তে কোনো রকমের প্রতিবাদ আপনাদের দেখছি না, আপনি কিভাবে প্রতিবাদ করবেন? সাগর সাহেব, আপনার যদি আমি ডেভেলপার, এই যে বিল্ডিং এ বসে কথা বলতেছি, এটা 62টা ফ্ল্যাট, শুক্রবার টাওয়ার, আমি নিজে করেছি ডেভেলপার হিসেবে। বিদেশ যেতে চান কিন্তু সঠিক ও বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না? একটা ভুল সিদ্ধান্তে নষ্ট হতে পারে আপনার স্বপ্ন। স্বপ্নের ইউরোপ এখন হতে পারে আপনার বাস্তবতা, কারণ নর্থ ম্যাসিডোনিয়ার স্বনামধন্য কোম্পানিতে জরুরি ভিত্তিতে নিয়োগ দিচ্ছে কিং ওভারসিজ। আপনার এই বিল্ডিংটা করার জন্য আমার 70 ফিট ফাইলিং করতে হয়েছে। আপনার পদ্মা সেতু করার জন্য আপনার ওইরকম 5-7 স্লট মাটি কোনো বিষয় নাই, মাটিকে কাউন্ট করা হয় নাই, মাটি কোনো ফ্যাক্টরি না। এইখানে যারা এগুলো বলে এটা হইলে মনে করেন, কিন্তু আপনার কেন মাটি নেবে সেটা হলো প্রশ্ন। মাটি নেওয়া দরকার কি, কেন নিব? অন্যরা বলতেছে মাটি নিচে কিছু লোক নিয়ে বিক্রি করে তারা টাকা পয়সা করেছে, কোথাও মাটি সাপ্লাই দিছে। আবার সরকার থেকে বলেছে যে ওখানে অনেকে নিচ থেকে উপরে উঠতে চায়, এই জন্য কিছু মাটি সরানো হয়েছে। আমি এই যে চৈতালি, এই যে গোবিন্দ প্রামাণিক, আপনি বাংলাদেশে যদি ওনারা দাবি করে 10% হিন্দু আর আমরা দাবি করি 7% হিন্দু, 7% হিন্দু হলে 1,20,00,000 হিন্দু। উনি যে মানববন্ধন করছে আর ওনার মতো একজন চৈতালি ওইখানে আসছে, ওইখানে যদি 5,000 লোক হয়, 5,000 তো হয়নি, 5,000 লোক হলে কোনো পার্সেন্টেজে পড়বে? 0.0 হবে। আর বাকি হিন্দুরা কি বলে সেইটা দেখতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম আছে, তারা এরকম আগাছা পরগাছা টিস্যু না, এরা 2 পয়সায় বিক্রি করার জন্য না। এরা আজকে তারেক রহমান বাংলাদেশে সুন্দরভাবে কাজ শুরু করেছে, মাত্র 4 মাসও শেষ হয়নি, আপনার মন্ত্রী শপথ নিয়েছে। আপনার আজকে আমেরিকার সাথে সম্পর্ক ভালো হয়েছে, চায়নার সাথে সম্পর্ক ভালো, মালয়েশিয়া যাচ্ছে, বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক করে বাংলাদেশকে ডেভেলপ করতে চাচ্ছে। এই জিনিসটা যাদের সহ্য হয় না, তারা ওই আওয়ামী দোসর এবং ওই ভারত যারা সারা জীবন আমাদের ক্ষতি চেয়েছে, আজ পর্যন্ত উপকার চায় না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, নেপাল, ভুটান, বার্মা, শ্রীলঙ্কা, পাকিস্তান, কোন দেশের সাথে তাদের সুসম্পর্ক নাই। এরা এত নিকৃষ্ট, এত ছোট মনের এবং সবসময় ক্ষতি করে থাকে। বাংলাদেশেরও তার বিকল্প না। তাই আজকে যখন বাংলাদেশের বর্ডারে আজকে সকালবেলাও পুশিং করতে চাচ্ছে, তখন আমাদের বাংলাদেশের বিজিবি
মানে এটা বিডিআর, সেই বিজিবি বলতেছে যে ওইটা ওদেরকে পাঠিয়ে দাও, পুশিন হবে না, তারপর আমরা এখান থেকে যাব, নতুবা এখান থেকে যাব না। এইখান তো জামাতকে ভোট দিছে, উনি কি বলবে? উনি তো চৈতালি, উনি কি বলবে? আমরা মনির ভাই আপনার কথা বুঝতে পেরেছি। আমরা মিলেমিশে পুনরায় থাকতে চাই, এই কথাটা কিন্তু কেউ বলছে না। ওই একটি শর্ট কথাই বলতেছে যে আমি চেয়েছি, কিন্তু আমি বলেছি যদি আপনারা আমাদের নিরাপত্তা না দেন, আমাদের পছন্দ না করেন, আমাদের মিলেমিশে না থাকতে পারেন, তাহলে আলাদা করে দিন। কিন্তু আলাদা কি দেশ থেকে চেয়েছি? দেশ থেকে চাইনি, দেশের ভিতরেই চেয়েছি। কারণ আমরা বাংলাদেশে, আমরা কোথায় যাব? আমরা, আর উনি বলেছেন মনির দাদা যে আমরা 1 কোটি বললেন, আমরা 3 কোটি হিন্দু। ওনার ধারণাটা ভুল। ওনারা পট করে নেগেটিভ কথা বলেন। আর একজন বললেন 2 বছরে কোনো মানুষ খুন হয়নি, কোনো সনাতনী নির্যাতিত হয়নি। 5 তারিখ থেকে আজ অব্দি সারা বাংলাদেশের ডিস্ট্রিক্টে সনাতনী নির্যাতিত হচ্ছে। আর আওয়ামী লীগের কথা বলতেছেন যেটা, আমি এটা আপনার মাধ্যমে বললাম, আপনি এটা প্রচার করবেন যে আমরা আসলে কোনো অবস্থাতেই প্রদেশ চাই না। আমরা আওয়ামী লীগের আমলে যেভাবে মিলেমিশে ছিলাম, হিন্দু মুসলিম ভাই ভাই মিলে, আমরা আবারও থাকতে চাই। কিন্তু এই জঙ্গি, এই জামাত, এদের কারণে আমরা থাকতে পারছি না। আমরা আওয়ামী লীগের সময় কখনো কোনো অবস্থাতে বিপদের গামী ছিলাম, কিন্তু এখন আছি। এবং দেখেন, উনি একজন জীবন্ত মানুষ জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু এটাকে উনি অস্বীকার করলেন, বললেন কোনো কিছু হয়নি। এটা আপনি নিজে দেখতেছেন। আপা বলল যে মিডিয়ার মাধ্যমে এই হয়েছে, সেটাও অস্বীকার করলেন। তার মানে বুঝতে হবে, ওনারা যদি এই মানে এত কিছু প্রমাণের পরে যদি অস্বীকার করে, ওনাদের ভাষ্যমত এইটাই যে সালিশ বুঝি নালিশ বুঝি, তাল গাছটা আমার। আসলে গণতন্ত্রের জন্য সব দলের রাজনীতি করার অধিকার আছে। যারা ফৌজদারি আদালতের মামলায় অভিযুক্ত, তারা হয়তো রাজনীতিতে মুক্ত হতে পারবে না, কিন্তু রাজনীতি প্রত্যেকটা দলের করার অধিকার আছে। তাই আমি মনে করি দেশের স্বাধীনতার প্রথম যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, যেই দলের মাধ্যমে, তার এই দেশের প্রয়োজন আছে রাজনীতি করা, এবং সে রাজনীতিকেও নিষিদ্ধ করার অধিকার নেই। গণতন্ত্রের ভাষা এটা না। যেমন আওয়ামী লীগ যেমন জামাতকে নিষিদ্ধ করেছিল, সেই রাস্তায় ইলিশও অনুসরণ করছে, কিন্তু এটা তো গণতন্ত্রের ভাষা না। 1400 শহীদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আমরা কি পেয়েছি? যারা সিঙ্গারা খেতে পারে নাই, তারা কোটি কোটি টাকার মালিক। আজকে আমরা দেখছি 16 বছর যে লুটপাট করেছে আওয়ামী লীগ সরকার, তার চেয়ে 1 বছর বেশি লুট হয়েছে এই অন্তর্বর্তী সরকার সময়। এটা তো কেউ প্রকাশ করছে না। অলরেডি 2 দিন আগে সুইস ব্যাংক প্রতিবেদন উল্লেখ করছে 31%। আবার দেখতে হবে, সুইস ব্যাংকের টাকা এই গত 25 সালে 31% বৃদ্ধি পেয়েছে। এই টাকা কারা? এখন তো আওয়ামী লীগ এই বাংলাদেশে নেই, ছাত্রলীগ নেই, যুবলীগ নেই, কোনো লীগে নেই, কিন্তু এই গত 1 বছরে এই সুইস ব্যাংকের যে 31% বৃদ্ধি পেয়েছে, এই টাকা কারা পাচার করলো? আর 16 বছরে আপনার 4.5 লক্ষ কোটি টাকা আপনার ঋণ খেলাপি হয়েছে। আর অন্তর্বর্তী সরকারের সময় আপনার 6 মাসে, ওনার পদত্যাগ করার 6 মাস আগে 1,75,000 কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে। অথচ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার সময় আমার মনে হয় কোথায়ও কোনো বিনিয়োগ হয় নাই। কোন ব্যবসায়ী, বাংলাদেশি ব্যবসায়ী অথবা বিদেশি বিনিয়োগ, কোন রকম কর্মসংস্থান সৃষ্টি হয় নাই। তাহলে এই কোটি কোটি লক্ষ কোটি টাকা কে নিল? জাতি জানতে চায়। আমরা দেখেছি, আমার বয়স তো, আমার 14 বড় ভাই আছে, আমার বয়স তো এত না, তবে এই সাথে আমিও ছাত্র রাজনীতিতে ছিলাম, সরিষারি আন্দোলনে তখন ইন্টার করি, তখনই বুঝিনি তেমন, তাও আন্দোলনে গিয়েছি। তারপর স্বৈরাচার গেল, এই দেশটা তো ভাগাভাগি করে খাচ্ছে। জাতীয় পার্টি খেলো, আওয়ামী লীগ খেলো, বিএনপি খেলো, কিন্তু জনগণের পরিবর্তন কি হলো এবং এই চুক্তিতে কি কি লিপিবদ্ধ আছে তাও বর্তমান সরকার প্রকাশ করছে না। ইউনূস তো আমেরিকার একটা এজেন্ট হিসেবে এই দেশকে আফগানিস্তানের বানানোর একটা এজেন্ট হিসেবে ক্ষমতায় আসছিলেন। তবে বাংলার জনগণ আজকে বিএনপি কে ভোট দিয়েছে, আমি বাংলার জনগণকে ধন্যবাদ জানাই। আজকে যদি এই জামাতপন্থীরা, এই ডানপন্থীরা যদি আজকে ক্ষমতায় আসতো, আমরা মসজিদে নামাজ পড়তে যেতে পারতাম না, মসজিদ মন্দির কোথাও আমরা যেতে পারতাম না। সেখান থেকে বাংলার জনগণ
ইউনূসের হাত থেকে এই দেশটাকে রক্ষা করছে। বাংলাদেশ গণমুক্তি পার্টি মনে করে এই দেশের জন্য, জনগণের জন্য প্রকৃত একটি রাজনৈতিক দল দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনো প্রকৃত গণতান্ত্রিক ধারা একটি রাজনৈতিক দল গড়ে ওঠেনি। যদি গণতান্ত্রিক রাজনৈতিক দল গড়ে উঠতো, ইউনূস যেটা সম্পূর্ণ নিষিদ্ধ করছিল না, সে কিন্তু নিষিদ্ধ করে নাই, কিন্তু বিএনপি সরকার এসে সেটা কার্যকর করলো।